একই গৃহবধূ বাপের বাড়ি যাওয়ার জন্য সেজেগুজে এবং দুটি সুটকেসে জামা কাপড় গুছিয়ে যেই বাইরে বেরোনোর জন্য তৈরি হয়েছে, ঠিক তখন থেকে সে উধাও। সুটকেস দুটো ঘরে এবং সাজাগোজা জিনিসপত্রগুলো ড্রেসিং টেবিলের ওপরেই রয়েছে। তাহলে হঠাৎ করে সেই গৃহবধূটি গেল কোথায়? ঘটনাটি আজকের নয়, আজ থেকে প্রায় 6-7 মাস আগের। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম উড়াইয়া ছাই। গল্পটি নেওয়া হয়েছে সমরেশ বসুর লেখা অশোক ঠাকুরের গোয়েন্দা সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম আর আমি, অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যাপারটা নিয়ে অনেক দূর ভেবেছে অশোক, কিন্তু মুখ খোলেনি। ও মিস্টার তরফদারের মনোভাব বুঝছে, বুঝেও কিছু করার নেই। ওকে কয়েকটা কথা ভদ্রলোককে জিজ্ঞাসা করতেই হচ্ছে। আলোচনার প্রসঙ্গেই ও জিজ্ঞাসা করল, মিস্টার তরফদার, আপনি একজন বয়স্ক অভিজ্ঞ অফিসার। সে তুলনায় আমার জ্ঞান বুদ্ধি কিছুই না। ব্যাপারটাকে আপনার কি মনে হয় বলুন তো? মুস্তা ব্যানার্জির কি হতে পারে? তিনি কি আত্মগোপন করে আছেন বলে মনে হয়, নাকি অন্য কিছু ঘটেছে বলে মনে করেন? মিস্টার তরফদার অশোকের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। অশোক হেসে বলল, আমি খুন হওয়ার কথা বলছি। আরে ওসব কিছুই না, কিন্তু খুন হলেও তার কোনো প্রমাণ তো খুঁজে বার করতে হবে। কোনো প্রমাণ বা চিহ্নই তো কোথাও পাওয়া যাচ্ছে না। ঘটনাটা নিয়ে বিশেষভাবে তদন্তের আদেশ হলো ওপর থেকেই, যে কারণে কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন বিশিষ্ট অফিসারকে মফস্বল শহরে এই থানায় পাঠানো হয়েছে। তার উপরে যে একটি কারণ রয়েছে তা হলো মহিলা অন্তর্ধানের জন্য এই তদন্ত। তিনি কলকাতার একজন বিশিষ্ট ব্যক্তির কন্যা, যার বিয়ে হয়েছিল এই শহরে একটি ধনে গুণে মানে এবং বর্ণশ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ সন্তানের সঙ্গে। শ্রেষ্ঠ সন্তানই বলতে হবে। বন্দ্যোপাধ্যায় বংশের একমাত্র বাতিদার চন্দ্রকান্ত কেমিস্ট্রিতে এমএ পাশ করে প্রথমে এই শহরের কলেজেই চাকরি নিয়েছিল। তারপর সে আমেরিকায় 5 বছর পড়াশোনা করে ডিগ্রি নিয়ে ফিরে আসে, কিন্তু কলকাতা বা অন্য কোথাও চাকরি নেয়নি। সে এখানকার কলেজের তার প্রাক্তন পদেই আবার বহাল হয়েছিল। বছরখানেক পরেই অবশ্য কলেজের কমিটি তাকে কেমিস্ট্রির হেড অব দ্য ডিপার্টমেন্ট পদে প্রমোশন দিয়েছিল। যোগ্যতার বিচার ঠিক ছিল বলে, যদিও ধরে নেওয়া যায় বয়সোচিত দাবিদার সে ছিল না। বয়স অনুপাতে সেই পদে অন্য কারোর প্রমোশন হওয়ার কথা। যাই হোক, বর্তমান ঘটনার সঙ্গে চাকরির ব্যাপারটি বোধহয় খুব একটা আসে না। এতএব এ প্রসঙ্গ থাক। আমেরিকা থেকে ফেরার পরে চন্দ্রকান্ত বিয়ে করেছিল। তার স্ত্রী অনুসুয়া, আদি হুগলি জেলা, বর্তমানে কলকাতার একজন বিশিষ্ট ভরদ্বাজ গোত্রের পরিবারের মেয়ে। আজকাল আর কলকাতা এবং তার 30-40 মাইলের মধ্যে আধুনিকতার বিশেষ তফাৎ পাওয়া যায় না। তবুও কলকাতার কথাটা আলাদা। সেখানে প্রতিদিন নানা বিষয়, নানা কারণে বিশ্বের কোলাকুলি রয়েছে। এক তো 5 তারকা বিশিষ্ট হোটেল, বার, রেস্তোরাঁ, ক্যাবার ইত্যাদি তো রয়েইছে। তাছাড়া রয়েছে বিজ্ঞাপন জগতে চমক দেওয়া নানা অনুষ্ঠান, সুন্দরী প্রতিযোগিতা থেকে শুরু করে নানা ধরনের এক্সিবিশন, ভ্যারাইটি শো, বিদেশি দূতাবাসগুলোর নানা ধরনের অনুষ্ঠান, ডিনার পার্টি ইত্যাদি, যা কখনো বলে শেষ করা যাবে না। সে হিসাবে কলকাতা কিন্তু স্বতন্ত্র। কিন্তু কলকাতার সব কিছুর সঙ্গে তার উত্তর দক্ষিণ এবং 30-40 মাইলের মধ্যে বসবাসকারী আধুনিকেরা এইসব অনুষ্ঠানে নিত্য অংশগ্রহণ করে থাকে। সেদিক থেকে এই দূরত্বের মধ্যে আর বিশেষ তফাৎ নেই। এইসব পরিপ্রেক্ষিতে দেখতে গেলে অনুসুয়া অতি আধুনিকা। 5 বছরের স্টেটসে প্রথম জীবন কাটানোর পর চন্দ্রকান্তের পক্ষে সেটা এমন কিছু ব্যাপার নয়। সে নিজে দেখে শুনেই অনুসুয়াকে পছন্দ করেছিল। নিজে দেখাশোনা ছাড়াও উপায় ছিল না, কারণ তার 4 কুলে বর্তমানে কেউ নেই। বংশের বাতি সে একলাই। তা হোক, এমন একটি অবিবাহিত ছেলের জন্য কোনো পাত্রীর অভাব হয় না। পাত্রীপক্ষরা কাকের মুখে সংবাদ পায়। আসল ঘটনাটি শুরু হলো এরপর। চন্দ্রকান্তের সঙ্গে অনুসুয়ার বিয়ের পরিণাম খুব একটা সুখের হয়নি। অনুসুয়ার পক্ষে কলকাতার বাইরে জীবনযাপন করা একরকম অসম্ভব ছিল। কলকাতায় নানা ধরনের বিলাসের মধ্যে এবং বিদ্যুৎগতির জীবনের সঙ্গে তার প্রাত্যহিকতার বন্ধন।
মফস্বল শহরে গঙ্গার ধারে, বাগানওয়ালা বিরাট ভবনে, চন্দ্রকান্তের সঙ্গে নিরিবিলি জীবনযাপনে এবং সপ্তাহে একদিন কিংবা দুদিন মাত্র কলকাতায় যাওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। সে নিজে থেকেই তার বাবাকে বলে চন্দ্রকান্তকে কলকাতায় আরও অনেক বড় চাকরি করে দিতে। চন্দ্রকান্ত এ প্রস্তাবে গোড়া থেকেই বেঁকে বসেছিল। অনুসুয়ার ইচ্ছের কাছে নিজেকে সমর্পণ করার মতো ছেলেও সে নয়। এতএব 1 বছর সংঘর্ষপূর্ণ জীবন কাটিয়ে অনুসুয়া প্রথমে গিয়েছিল কলকাতায়। সেখানে কিছুকাল কাটাবার পরে বোম্বে, কেবল বোম্বে না, নানা জায়গাতেই সে কাটিয়েছে আরও 1 বছর। অনুসুয়া রূপসী তো বটেই, তার সঙ্গে ছিল উজ্জ্বল স্বাস্থ্যবান উত্তাল যৌবন। চোখ জোড়ানো লাবণ্য থেকে চোখ ধন্দ লাগানো দাহই ছিল বেশি। তার রূপের সঙ্গে নগর জীবনের বিলাস এবং বৈদ্যুতিক জীবনের একটি নিখুঁত মেলবন্ধন পাওয়া যায়। 1 বছর বাইরে ঘোরাঘুরির পরে অনুসুয়াকে আবার দেখা গেল এই মফস্বল শহরে। আবার সে চন্দ্রনাথের কাছে ফিরে এলো। এই ঘটনার সাক্ষী রয়েছে অনেকেই। অনুমান মাসখানেক সে চন্দ্রনাথের কাছেই ছিল। চন্দ্রনাথের বিবৃতিও তাই বলে। তারপর মাস 2 পরে তার আর কোনো সন্ধানই নেই। তার নিজের 2টো সুটকেস জানিয়ে সে চন্দ্রনাথের কাছে এসেছিল। তার ব্যবহারের প্রসাধন সামগ্রী এখনও ড্রেসিং টেবিলের সামনে যেমন রাখা ছিল তেমনি আছে। এবং চন্দ্রনাথের বিবৃতি অনুযায়ী অনুসুয়া মাসখানেক কাটানোর পরে একদিন সেজে গুজে কলকাতায় যাবে বলে একলাই বেরিয়ে যায়। তারপর আর ফিরে আসেনি। এই বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো চাক্ষুষ সাক্ষীও মেলেনি। অনুসুয়ার বাবার সঙ্গে শাসক মহলের ঘনিষ্ঠ সম্পর্ক। গত 2 মাসে ভারতবর্ষ তোল পার করে খোঁজা হয়েছে, কোথাও অনুসুয়ার চিহ্ন মেলেনি। পুলিশের পক্ষ থেকে চন্দ্রনাথের গোটা বাড়ি, বাগান, প্রতিটি ইঞ্চি অনুসন্ধান করেও দেখা হয়েছে। অনুসুয়ার একগাছি চুলের চিহ্নও দেখা পড়েনি কোথাও। একটা মানুষ কিভাবে পৃথিবী থেকে এমন লোপাট হয়ে যেতে পারে, কেউ সেটা স্থির করতে পারছে না। স্থানীয় থানা তো নয়, এমনকি কলকাতা থেকে আগত ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বিশিষ্ট অফিসারও না। হ্যাঁ, সেদিক থেকে আপনারা তো সারা ভারতবর্ষ তন্ন তন্ন করে খুঁজেছেন। আচ্ছা, অনুসুয়া ব্যানার্জি নাকি কলকাতা যাওয়ার নাম করে বেরিয়েছিলেন, এটা কি আদবেও সত্যি? সত্যি মিথ্যা জানি না, তবে অনুসুয়াকে 2 মাস আগের সেই দিনে বা আর কখনোই পরিচিতরা কেউ কলকাতায় দেখেনি। আচ্ছা, আপনি কি চন্দ্রনাথ ব্যানার্জিকে জিজ্ঞাসা করেছিলেন হঠাৎ অনুসুয়া ব্যানার্জি কেন এসেছিলেন? মিলেমিশে সংসার করতে না অন্য কিছুর জন্য? জিজ্ঞেস করেছি। উনি বলেছেন অনুসুয়া ব্যানার্জি ডিভোর্স চাইতে এসেছিল, কিন্তু মাসখানেক থাকার পরে অনুসুয়া ডিভোর্সের চিন্তা আর করেনি। সে নাকি চন্দ্রনাথ বাবুর সংসার করতেই চেয়েছিল। চন্দ্রনাথ বাবুদের বাড়িটা তো বেশ বড়, কেন ছোটখাটো নয়। সবকিছু খুঁজে দেখে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, সেখানে আমি সন্দেহজনক কিছুই পাইনি। প্রতিটি ঘর চিলে কোঠা পর্যন্ত আর বাগান, কোথাও কিছুই দেখতে বাকি রাখিনি আমি। অনুসুয়া ব্যানার্জির জিনিসপত্র? সব ঠিক আছে। তার 2টো সুটকেস, দুটোই খোলা। তার মধ্যে জামা কাপড়ই প্রধান, কিছু অর্নামেন্টসও আছে। ব্যাংকের চেক বই, পাসবুক আর প্রায় 1700 মতো টাকা। যেমন ছিল তেমনি আছে, আমরা কিছু এখনো সরাইনি। যেখানকার জিনিস যেমন ছিল তেমনই আছে। চন্দ্রনাথ বাবুর বাড়িতে আর কে আছেন? কেউ না, ওর খাবার আসে শহরেরই একটা হোটেল থেকে। উনি ব্রেকফাস্ট নিজে তৈরি করে খান। যখন অনুসুয়া ছিলেন? হ্যাঁ, সেই 1 মাসও সেই হোটেল থেকে খাবার এসেছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, একজন জি অফিসি আছে, সে সকালবেলা এসে ঘর দোর পরিষ্কার করে দিয়ে চলে যায়। বাড়ির অধিকাংশ ঘরের দরজায় তালা বন্ধ পড়ে থাকে। কেবল যে কটা ঘর উনি ব্যবহার করেন সেই ঘর কটা সাফ করা হয় আর কি। অশোক চুপ করে রইল। একটু অস্বাভাবিক লাগছে। এত বড় বাড়ি, তার দেখাশোনা করবার জন্য কেউ নেই। কাজের লোকের মধ্যে মাত্র একটি ঝি। অবশ্য বাইরে থেকে খাবার এনে খাওয়াটাও কিছু বিচিত্র না। যারা ইউরোপ আমেরিকায় কিছুদিন থেকেছে তারা এরকম জীবনযাপনে খানিকটা অভ্যস্ত। বাড়িতে রান্নার পাট বলে কিছু রাখতে চায় না। অশোক চন্দ্রনাথকে চেনে, ছোটবেলা থেকেই দেখেছে। কিন্তু শহরে এমন পরিবার অনেক আছে যাদের সঙ্গে মেলামেশা বা বাক্যালাপ পর্যন্তও নেই। পিতু বারুজ্যের পরিবারও ওর কাছে সেই রকম। ও আবার জিজ্ঞাসা করলো, সেই চিকেজিটাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছিলেন নাকি? নিশ্চয় করেছি। সে অনুসুয়াকে দেখেছে, কখনো স্নান করতে বাথরুমে যেতে দেখেছে, কখনো চন্দ্রনাথ বাবুর সঙ্গে ঘরে বসে কথা বলতেও দেখেছে।
কখনো বা শুয়ে শুয়ে বই পড়তেও দেখেছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হতে কিন্তু সে দেখেনি, বরং তার কথা যদি মেনে নি। তো একবার সে চন্দ্রবাবুর আর অনুসুয়ার আদর সোহাগের দৃশ্য দেখে ফেলেছিল। লজ্জায় পালিয়ে এসেছিল আর কি। আচ্ছা শ্যামাপদ বাবু, অনুসুয়া ব্যানার্জির কোনো ফটো আছে? শ্যামাপদ বলল, আছে, দেখবে? বলে সে তার ড্রয়ার খুলে 6x4 ইঞ্চির একটি ফটো দিল। অগ্নিশিখা। অশোকের মনে হলো ভদ্রমহিলাকে ও কখনো দেখেনি। ফটোর চেহারার বয়স প্রায় 23-24। ও জিজ্ঞাসা করল, এটা কত বছর আগের ফটো? 3 বছর আগে। অশোক মনোযোগ দিয়ে ফটোটা দেখতে লাগলো। তারপর বলল, এটা কি আমার কাছে রাখতে পারি? পারো, কন্ডিশন ফটোটা ফিরিয়ে দিতে হবে। পড়োশির ফটো রেখেই বা কি করবো বলুন, 2-1 দিনের মধ্যেই ফিরিয়ে দেবো। অশোক মনোযোগ দিয়ে ফটোটা দেখতে লাগলো। আপনি কি ভাবছেন? হ্যাঁ, কিছুই না, ব্যাপারটা বড়ই অদ্ভুত। আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে চন্দ্রনাথ ব্যানার্জি বাড়িটা আমি একবার দেখতে চাই। নিয়ে যেতে পারেন একবার। চন্দ্রনাথবাবু এম্বারেস হবেন। আফটার অল হি ইজ এ ম্যান অফ প্রেস্টিজ। অবশ্য আপনারা দেখেছেন, আমার না দেখলেও হয়। তবুও যদি একবার দেখতে পেতাম তো ভালোই হতো। ঠিক আছে, দেখে নেওয়াই ভালো। তোমার যখন মনে হয়েছে। বলেই হাতের ঘড়ি দেখে সে টেলিফোনে রিসিভার তুলে এক্সচেঞ্জের কাছে একটি নম্বর চাইল। নম্বর পেয়ে বলল, হ্যালো, কে প্রফেসর ব্যানার্জি বলছেন? আগে হ্যাঁ, আমি থানার ওসি বলছি। আপনাকে স্যার একটু বিরক্ত করব। আপনার বাড়িটা আর একবার দেখা দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি আপনার খুবই অসুবিধা হচ্ছে। এই নিয়ে 3 বার হবে, কিন্তু স্যার আমার আর কোনো উপায় নেই। হ্যাঁ, কখন? এখনই যেতে পারি? খুব ভালো, আমরা এখনই যাচ্ছি। অশোকের দিকে ফিরে বলল, চলো যাওয়া যাক। মিস্টার তরফদার, আপনি যাবেন নাকি? না, আমার দরকার নেই। অশোক শ্যামাপদর সঙ্গে চন্দ্রনাথ ব্যানার্জির গঙ্গার ধারের বাড়িতে গেল। চন্দ্রনাথ তখন খাবার ঘরে সুন্দর সাজানো টেবিলের সামনে বসে খাচ্ছিলেন। দরজা খোলাই রেখেছিলেন, ঢুকতে কোনো অসুবিধা হলো না। খাবার প্লেটের সামনেই একগোছা চাবি ছিল। সেটা দেখিয়ে দিয়ে শ্যামাপদর দিকে তাকিয়ে বললেন, নিন, 1তলা 2তলার যে ঘর খুশি খুলে দেখুন, আমি ততক্ষণে খেয়ে নিই। শ্যামাপদ দুঃখ প্রকাশ করল এবং কথায় কথায় জানা গেল বেলা 11টা পর্যন্ত চন্দ্রনাথের মাত্র একটি ক্লাস নেবার ছিল। এখন সে বাড়িতেই থাকবে। কথা বলতে বলতে সে অশোককে কয়েকবার দেখল, কিন্তু কোনো পরিচয় জিজ্ঞাসা করল না। অশোক দেখল সুদর্শন চন্দ্রনাথ। চশমার কাঁচের মধ্যে দিয়ে তার দৃষ্টি সম্পূর্ণ নিরুদ্বিগ্ন। তার স্বাস্থ্য বলিষ্ঠ, ফর্সা দোহারা চেহারা। অশোক চোখ নামিয়ে না নিয়ে বেশ খানিকক্ষণ চন্দ্রনাথকে দেখল। চন্দ্রনাথ কথা বলতে বলতে মুখে ভাতের গ্লাস তুলতে লাগলো। অশোক বলল, চলুন আগে অনুসুয়া ব্যানার্জি নিজের ঘরটা দেখি। চলো। দুজনেই একটি ঘরে ঢুকলো। মিস্টার তরফদারের বর্ণনার সঙ্গে ঠিকঠাক মিলে গেল। স্যুটকেস, প্রসাধন দ্রব্য, ড্রেসিং টেবিল, এমনকি অনুসুয়ার ছেড়ে যাওয়া শাড়িটি পর্যন্ত খাটের ওপরে পড়ে আছে। ও চন্দ্রনাথ আর অনুসুয়ার শোবার ঘরটাও দেখল। তারপর ওর ইচ্ছে হলো রান্নাঘরটা দেখবে। সেখানে সিমেন্ট বাঁধানো দুটো উঁচু শূন্য উনুন, বড় মিট সেফ শূন্য। দেওয়াল আলমারিগুলোও খুলে খুলে দেখল। আশ্রদের নিশ্চিন্ত নিবাস। অনেককাল যে এই ঘর অব্যবহৃত তা দেখেই বোঝা যায়। তবে মেঝেতে ধুলো পড়েনি, বেশ পরিষ্কার। বোধহয় রোজই ঝাড়মোছ করা হয়। অশোক সারা বাড়ি, চিলেকোঠা থেকে নিচের বাগান, গ্যারেজ, গাড়ি সবই দেখল এবং নিরাশ হয়ে শ্যামাপদর দিকে লজ্জিত চোখে তাকালো। শ্যামাপদ রীতিমতো বিরক্ত। বেলা 2টো বেজে গিয়েছে। ও বলল, চলুন, আপনাকে আর বিরক্ত করব না। চন্দ্রনাথ বাবু আমাকে চেনেন না। উনি কেবল একটা কথা চন্দ্রনাথ বাবুকে বলে দিন, আমি যখন ওনার কাছে আসি উনি যেন দয়া করে আমার কথার জবাব দেন। ঠিক আছে। চন্দ্রনাথ তখন বাইরের ঘরে বসে পড়াশুনো করছিল। শ্যামাপদর বক্তব্য শুনে কয়েক সেকেন্ড অশোকের মুখের দিকে দেখল। তারপর বলল, ঠিক আছে, যখনই আসবেন টেলিফোনে খবর নিয়ে আসবেন আমি আছি কিনা। নিশ্চয়ই। আর কোনো কথা হলো না। অশোক শ্যামাপদর সঙ্গে বেরিয়ে এলো। চন্দ্রনাথ পেছন পেছন এসে দরজাটা বন্ধ করে দিল। গ্যারেজ থেকে বেরোবার আলাদা বড় গেট আছে, সেটা তালা বন্ধ। শ্যামাপদ জিজ্ঞাসা করল, কি বুঝলে? খুবই কঠিন।
তবে চন্দ্রনাথ বাবুর মোটিভ থাকতে পারে। কিসের মোটিভ? খুনের। কিরকম? নিষ্কৃতির জন্য, অনুসুয়ার হাত থেকে নিষ্কৃতির জন্য। আমরা শুনেছি অনুসুয়া ডিভোর্স চেয়েছিল। শোনা কথার কোনো মূল্য নেই। সে কেন চন্দ্রনাথের কাছে আবার ফিরে এসেছিল এ বিষয়ে সঠিক কিছু আমরা জানি না। সে তো টাকা পয়সা দাবি করেছিল। অবশ্য অনুসুয়ার রূপ এবং যা বয়স তাতে চন্দ্রনাথবাবু জেলাস হয়েও কিছু করতে পারেন, আবার ব্যভিচারিণী স্ত্রীর উপর খেপে গিয়েও কিছু করতে পারেন। কিন্তু তুমি তো শুনলে 1 মাস থাকবার পরে অনুসুয়া কিন্তু ডিভোর্স চায়নি, সংসার করতেই চেয়েছিল। তাহলে আবার এসব কথা আসছে কেন? আমরা পাড়ার প্রতিটা লোকের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে রোজই চন্দ্রনাথবাবু তার স্ত্রীকে নিয়ে সন্ধ্যার পাড়ে গাড়ি নিয়ে বেরোতেন, আবার ঘণ্টাখানেক বা দেড়েক বাদে ফিরে আসতেন। লোকে চোখে দেখেছে, এমনকি কথা বা হাসিও একটু একটু শুনেছে। তাছাড়া ঝিও তো নিজের চোখে দেখেছে। কি ফটো দেখে বলেছে অনুসুয়াকেই সে দেখেছে? ঝি বলেছে অত সে মুখের দিকে দেখেনি, কাজ করতে করতে হঠাৎ দেখেছে। তার ধারণা মহিলার ফটোকেই সে দেখেছে। হোটেলে যে লোক রোজ দুবেলা খাবার দিতে আসতো তাকে জিজ্ঞাসা করেছেন? করা হয়েছে। সে মাত্র 2 দিন হঠাৎ ওই অনুসুয়াকে এ ঘর থেকে ও ঘরে যেতে দেখেছে, তার থেকে বেশি কিছু না। তারও ধারণা ফটোর মহিলাকেই দেখেছে। অশোক চুপ করে ভাবতে লাগলো। কোথাও যেন একটা গোলমাল থেকেই যাচ্ছে। ঝি ধারণা করবে কেন? দেখে থাকলে সে সোজাসুজি বলবে। হোটেলের লোকটাকে না হয় বাদ দেওয়া গেল, শ্যামাপদ ওকে বাড়িতে নামিয়ে দিয়ে যাওয়ার সময় বলল, দেখো কিছু বের করতে পারো কিনা। আমার মেজাজ কিন্তু আর ঠিক থাকছে না। যেখানে মেয়ে মানুষ সেখানেই ঝামেলা। অশোক মুখ টেপে হাসল, কিছুই বলল না। 6 মাস অতিক্রম হয়ে গেছে। অনুসুয়া অন্তর্ধানের কোনো সূত্রই মেলেনি। অশোকের মনে হলো ও অসুস্থ হয়ে পড়েছে। জীবনের এমন দুর্বিপাকে ও আর কখনো পড়েনি। ইতিমধ্যে 2-1 বার ও চন্দ্রনাথের কাছেও গিয়েছে, নানাভাবে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কোথাও কোনো সূত্র মেলেনি। একেবারে নিশ্চিত্র। কিন্তু এখন ওর কেমন যেন নিশ্চিত ধারণা হয়েছে অনুসুয়া কলকাতায় যায়নি। সম্ভবত সে চন্দ্রনাথের বাড়ির বাইরেই কখনো যায়নি। অশোক এতখানি পর্যন্তও ভেবেছে অনুসুয়া চন্দ্রনাথের কাছে আসার 1 দিন বা 2 দিন পরে যদি তাকে মেরে ফেলা হয়ে থাকে এবং অন্য একটি মেয়েকে যদি অনুসুয়ার ভূমিকায় কাজে লাগিয়ে থাকে, তথাপি হত্যার সব চিহ্ন একেবারে লোপাট করা যায় কেমন করে? অশোক ঝিয়ের সঙ্গে কথা বলেও দেখেছে। ঝি ওকে বলেছে, বড়লোকের সুন্দরী বউদের ব্যাপারে আমি বাবা কিছু জানি না, সবাইকেই আমার একই রকমই মনে হয়। কথাটা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু অশোকের তা মনে হয়নি। ঝি মিথ্যে কথা বলেনি। এরকম হতে পারে। হোটেলের ছেলেরাও স্পষ্ট করে কিছু বলতে পারে না যে ফটোর অনুসুয়াকেই সে ঠিক দেখেছিল কিনা। যাই হোক, অনুসুয়া যদি সত্যিই খুন করে থাকে, তবে তার মৃতদেহের গতি কি হয়েছে, কিভাবে কোথায় তা পাচার হতে পারে? পাচার হলেও কোথাও না কোথাও তো তার চিহ্ন মিলতই। এরকম একেবারে হাওয়া হয়ে যাবে কেমন করে? সন্দেহ নেই, অত্যন্ত সাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে সন্ধান এবং তদন্ত করা হয়েছে, কিন্তু কিছুই মেলেনি। একটা মানুষ কিছুতেই এভাবে অদৃশ্য হয়ে যেতে পারে না। অশোক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে আবার গেল চন্দ্রনাথের কাছে। চন্দ্রনাথ ওকে ভালোভাবেই নিল, ডেকে বসালো, চা অফার করল। অশোকও শান্তভাবে বসল, বলল, না, চা চাই না। আপনাকে আবার কষ্ট দেওয়া হবে। চা তো আপনাকেই করতে হবে। তার চেয়ে এক কাজ করুন চন্দ্রনাথবাবু, আপনি আমাকে আর একবার ভালো করে সার্চ করুন। বলে ও উঠে দাঁড়ালো। চন্দ্রনাথ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন বলুন তো? করুন না, তারপরে বলছি। চন্দ্রনাথ অবাক হয়ে অশোককে ভালোভাবে সার্চ করে দেখল, কিছুই নেই। এবার আমার সিগারেটের প্যাকেট আর দেশলাই খুলে দেখুন। চন্দ্রনাথ দেখল সিগারেট আর দেশলাইয়ের কাঠি ছাড়া আর কিছুই নেই। অশোক বসে বলল, এখন আপনার বিশ্বাস হলো তো আমার কাছে কোনো রকম মিনি টেপ রেকর্ডার নেই? হ্যাঁ, বিশ্বাস হলো। এবার বলুন তো, অনুসুয়া দেবীকে আপনি কিভাবে একেবারে নিশ্চিহ্ন করলেন? আমি জানি আপনি যা করেছেন আপনাকে কখনো গায়ে স্পর্শ করা যাবে না, কিন্তু আমি নিশ্চিত অনুসুয়া দেবী আপনার বাড়ি থেকে কোথাও যায়নি। আপনি খুবই বিচলিত হয়ে পড়ছেন দেখছি। সত্যি এমন বিচলিত কখনো হয়নি। আপনি আমাকে নিশ্চিন্তে বলুন। আমি নিশ্চিন্তেই আছি, আপনি বসুন, আমি আপনাকে বলবো। বলে সে ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর সে আবার এসে বসলো সোফার উপর। আপনি অনুসুয়ার ব্যাপারে সবই শুনেছেন, অনুমান করতে পেরেছেন নিশ্চয়ই
আমার খুনের মোটিভ থাকা খুব স্বাভাবিক, সেই জন্যই আপনি আমাকে ধরে বসে রয়েছেন। ঠিকই করেছেন, অনুসর মতো মেয়েকে নিয়ে আমি আর নতুন করে ঘর করতে পারি না। কেননা আমার প্রবৃত্তি বা উদারতা কোনোটাই সেই রকম নয়। অথচ সে আবার আমার ঘাড়ে এসে চেপেছিল এবং তার মোটিভও ছিল টাকা। আমার কাছে কিছুকাল থেকে টাকা বাঁকানো, ফলে ঘাড় থেকে ওই আনওয়ান্টেড বোঝা নামাতেই হলো। ওকে আমি অনেক ভেবেচিন্তে মারবার প্ল্যান করে ফেললাম। তার জন্য আমার এক বান্ধবীর সাহায্যও নিতে হলো, যার নাম আমি কখনোই বলবো না। একমাত্র সেই খুনের সাক্ষী, একমাত্র সাক্ষী। আপনার বান্ধবী কি আপনাকে কোনোদিন ব্ল্যাকমেল করবেন না? না, কেন তারও কারণ আছে। আমি তাকে বিশ্বাস করি। অনুষয় এখানে আসার 3 দিন বাদেই ওকে আমি কলার টিপে মারি। তারপরে ওকে সব শুদ্ধ কেটে 10 টুকরো করি। প্রতিদিন রাত্রে 1 টুকরো করে পুড়িয়েছি, ছাই ফেলে দিয়েছি, ঝাড়ুদার ঝাঁটে দিয়ে নিয়ে যেত। প্রতিদিন রাত্রে পোড়ালেও আমার সব শুদ্ধ 15 দিন সময় লেগেছিল। এই নিশ্চিহ্নকরণের জন্য আমাকে দেখাতেও হয়েছিল যে আমি অনুসয়াকে নিয়ে এই সংসার করছি, যাতে লোকে কিছুই সন্দেহ করতে না পারে। লোক স্পষ্ট দেখতে পাবে না, অথচ জানবে আমি বউ নিয়েই রয়েছি। সেজন্য সন্ধ্যার পর রোজ বান্ধবীকে গাড়িতে করে নিয়ে আমি বেরোতাম। ঝি আসলে কোনোদিনই আমার বান্ধবীর মুখ দেখতে পায়নি। ঝি বা হোটেলের বয়ের সামনে আসলে ও অভিনয় করত, মুখটা কখনোই ভুল করে দেখাতে দিত না। ও সাকসেসফুল। অনুসয়ার নাভিমূলটা আমি অবশ্য গঙ্গাতেই ফেলেছি। আর কিছু জানতে চান? আর কিছু জানার নেই, আপনার তুলনাও নেই। শান্তিতে বাঁচতে হবে তো। শান্তিতে আছেন? খুবই, পরম শান্তিতে আছি। তাহলে আর কিছু বলার নেই। অশোকবাবু, একটা কথা বলে দিই, উনুন আমি এমনভাবে পরিষ্কার করেছি, মানুষ পোড়ানোর কোনো চিহ্নই আমি কিন্তু রাখিনি। বুঝেছি, আপনি প্রমাণ করলেন খুনও চাপা যায়। ওটা পুরনো কথা, যে কোনো অপরাধের কোনো না কোনো চিহ্ন পাওয়া যায়। চন্দ্রনাথ হাসল। অশোক আস্তে আস্তে বেরিয়ে এলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।